সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো সেক্রেটারির সাথে দেখা করার ন্যূনতম প্রয়োজনটুকু বোধ তারা করলেন না। তাহলে এই হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত যে ধরনের জায়গা আজকে যদি পশ্চিমবাংলার বুকে দেখতে হয়, তাহলে এই জায়গা ছাড়া কোথায় থাকে? সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট মানে রাজ্যে হাইকোর্ট যখন চলছে তখন সওয়াল করছেন অ্যাডভোকেট জেনারেল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরা বলছেন যে না, এই জায়গা এই পোস্টিং এর দাবি অনৈতিক, অন্যায়, রাজ্য সরকার কিছু করেনি। সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও, সমস্ত কিছু রেখে দেওয়ার পরেও সুপ্রিম কোর্টে উকিল হিসাবে কাকে দাঁড় করছেন রাজ্য সরকার? অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালকে। কোটি কোটি টাকার নয় ছয় কোটি কোটি টাকার ধ্বংস তারা শুধুমাত্র একটা পোস্টিং এর কেন্দ্র করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রাখতে চাইছে। তাহলে সেই জায়গা থেকে আমি মনে করি যে এখনো অবধি আমি কিন্তু পোস্টিং পাইনি, এখনো অবধি পোস্টিং এর কোনো অর্ডার রাজ্য সরকারের দিক থেকে, স্বাস্থ্য ভবনের দিক থেকে পাইনি। তাহলে এই যে সাময়িক যে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার যে জায়গা রাজ্য সরকার নিচ্ছে, স্বাস্থ্য ভবন নিচ্ছে, সমস্ত সুপ্রিম কোর্টের নির্দেশকে অবমাননা করার পরেও কোনো কোর্ট, কোনো বিচার ব্যবস্থা, কোনো জায়গা বিন্দুমাত্র তারা কোনো রকমের কোনো প্রয়াস রাখতে চায় না যে তাদের একটাই দাবি, রাজনৈতিক প্রতিহিংসা আমি চরিতার্থ করব এবং যারা আন্দোলন করবে, থ্রেড কালচারের বিরুদ্ধে কথা বলবে, আর্থিক দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, এভিডেন্স টেম্পার এবং ইনভেস্টিগেশন হাসাপ অভয়ের ন্যায় বিচারে হয়েছে তার সামনে দাঁড়িয়ে কথা বলবে, তাদেরকে এইভাবেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হবে। তাহলে আমি আজকে মনে করি পরিষ্কারভাবে এই দীর্ঘ 7.5 মাস 8 মাসের কাছাকাছি অতিবাহিত হওয়ার পর আমার যে চিকিৎসার জীবন আছে, সেই জায়গা থেকে আমি ফিল করি যে আমাকে অভয়ার ন্যায় বিচার, অভয়ার যেমন রেপ এবং মার্ডার হয়েছে, একটা ইনভেস্টিগেশনের সিবিআই, সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডার করেছে। আমি মনে করি এই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জায়গা থেকে রাজ্য সরকার আমার ডাক্তারি জীবনের সত্যিকারের একটা মার্ডারের মতন পদক্ষেপের দিকে তারা এগোতে চায়। আমি আজকে সস্পষ্টভাবে সারা রাজ্যবাসীর কাছে পরিষ্কারভাবে রাখতে চাই, এই রাজনৈতিক প্রতিহিংসার চরিতার্থ যে আকার ধারণ করছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে এই রাজ্য সরকার ভবিষ্যতে কাল, পরশু, 5 দিন, 10 দিন, 6 মাস পর যদি আমাকে পোস্টিং দেয়, তাহলে আমার ডাক্তারি জীবনে যে পরিষেবা দেওয়ার কমিটমেন্ট আমি রেখেছিলাম, যে মহান ব্রত নিয়ে আমি এসেছিলাম, আমি মনে করি এই সরকারি চাকরির যে এসআরসি পোস্টিং, এর মধ্য দিয়ে সেই জায়গা আমি ফুলফিল করতে পারবো না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, ঠান্ডা মাথায় আমি মনে করি যে এই সরকারের অধীনে এসআরসিপের পোস্টিং আমি করতে চাই না। আজ দেখ, কাল দেখ, পরশু দেখ, 6 মাস পরে দেখ, 7 মাস পরে দেখ, এই রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে যদি একদিক থেকে দেখতে হয়, তাহলে সত্যিকারের যে আমি যে চিকিৎসা করতে পারি, এই 8 মাস তো আমার চিকিৎসা করার কোথাও জায়গা নেই, কোনো 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 ফিল্ড আমার জন্য ফাঁকা পড়ে নেই। তাহলে আমি যে একজন ডাক্তার, আমি যে চিকিৎসা করতে চাই, সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাই, সেই পরিষেবা দেওয়ার জায়গা আমার কোথায় থাকে? তাহলে এই ধরনের একটা রাজ্য সরকার, সেই রাজ্য সরকারের অধীনে আমি মনে করি না আমি এসআরসিপ করতে পারবো। এসআরসিপের মাধ্যমে আমি সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারবো। তাহলে সাধারণ গভর্নমেন্ট যা ডিসিশন নেবে, সুপ্রিম কোর্টের রায় পর আমি মনে করি যে এই এসআরসিপের পোস্টিং এর মাধ্যমে আমি আমার সরকারি চাকরি জীবনের মেডিকেল যে শিক্ষা, মেডিকেল যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা দিতে পারবো বলে আমি মনে করি না। তাহলে সেই জায়গা থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে সরকার যাই করুক না কেন, এই এসআরসিপ পোস্টিং এর মধ্য থেকে আমি বেরিয়ে আসব। শেষ যে কথা বলার, স্বাভাবিকভাবে আপনারা জানেন যে এই এসআরসিপ এর পোস্টিং এর যে জায়গা, সেই এসআরসিপ এর পোস্টিং এর জন্য একটা যদি ছেড়ে আসতে হয়, তাহলে একটা মোটা অ্যামাউন্টের টাকা আমাকে সরকারকে দিতে হয়। অভয় আন্দোলনের শিক্ষা থেকে সাধারণ মানুষ, যে অগণিত মানুষ, আপনারা যারা এই সংবাদ মাধ্যমে এখানে এসেছেন, আপনারা আমাদেরকে সহায়তা করেছেন, আমাকেও সহায়তা করেছেন, নানানভাবে, নানান সময়, নানান বিদ্যা বুদ্ধি, বিভিন্ন রকমভাবে সহায়তা করেছেন। আমি মনে করি এই অগণিত মানুষ যাদের কাছে এই যে থ্রেড কালচার, এই যে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি, যে অভয়ার যে ন্যায় বিচারের অপূরণীয় দাবি, সেই দাবি নিয়ে আন্দোলন দরকার। সেই দাবি নিয়ে পশ্চিমবাংলার মানুষের কাছে, মেডিকেল কলেজগুলোর কাছে, প্রত্যেকটা জায়গাতে একটা সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করার আজকে আশু কর্তব্য বলে আমি মনে করছি। তাহলে সেই জায়গা থেকে মনে করে আমি এই এসআরসি পোস্টিং থেকে যেমন সরে আসছি, এসআরসি পোস্টিং এর জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, 30 লাখ টাকার কাছাকাছি প্রয়োজন, আন্দোলনের যে শিক্ষা, নৈতিকতার যে শিক্ষা, স্বাধীনতা আন্দোলনের সংগ্রামী মানুষের যে শিক্ষা, সেই শিক্ষা থেকে আমি এই আন্দোলন পরিচালনা করে বা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে আর্থিক সাহায্যের জায়গা আছে, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সিনিয়র ডাক্তার, আমার কলিগ যারা, আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, আপনাদের মতন করে যা পারবেন আর্থিক সাহায্য আমাকে করবেন। এবং অভয়ার যে অপূরণীয় দাবি, যে অপূরণীয় লড়াই, সেই লড়াই, অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য যে লড়াই, সেই লড়াইয়ে আমাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন বলে আমি মনে করি। হ্যাঁ, এই আর্থিক সাহায্য বন্ড পোস্টিং থেকে বেরিয়ে আসার জন্য যে 30 লাখ টাকা, তার জন্য শুভানুধ্যায়ী মানুষের কাছে আবেদন রাখছি
যে তারা যেন এই সহায়তা আমাকে করে। এটাই তাদের কাছে একটা অ্যাপিল বা আবেদন বলতে পারেন, এইটুকুই। সমস্যা হয়েছিল তাদের প্রত্যেকেরই আইনি খরচ বা যা খরচ সেটা দিচ্ছিল WBJD। তাহলে এক্ষেত্রে যদি আপনি সিদ্ধান্ত নেন এসআরশিপ ছাড়ার, তাহলে এই টাকাটা আপনি সাধারণ মানুষের কাছে চাইছেন, আপনি অর্গানাইজেশনের সাথে কেন কথা বলছেন না? প্রত্যেকেই দেখুন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড যারা সহযোদ্ধা, যারা যারা একসাথে আমরা লড়াই করেছি, এদের সাথে সম্পর্ক মানে যে শুধুমাত্র আমি পদত্যাগ করেছি মানে এদের সাথে আর সম্পর্ক নেই বা আশু কর্তব্য নেই এরকম নয়। এদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের এবং আত্মিক যোগাযোগ, শুধুমাত্র যে একটা সংগঠনের স্বার্থে যোগাযোগ এরকম যোগাযোগ নয়। তাহলে স্বাভাবিকভাবেই এদের সাথে আমার যোগাযোগ এখনো থাকবে, ভবিষ্যৎ আগেও ছিল, এখনো থাকবে, ভবিষ্যতেও থাকবে। তাহলে স্বাভাবিকভাবেই তাদের কাছেও আমি আবেদন রাখবো, তারা যদি মনে করে যে আমার এসআরসি পোস্টিং ছেড়ে আসাটা যুক্তিযুক্ত, আমাকে আর্থিক সাহায্য করা প্রয়োজন, তাহলে করতে পারে। কিন্তু প্রত্যেকটা কর্মীর কাছে, প্রত্যেকটা সহযোদ্ধার কাছে এই অ্যাপিল, শুধুমাত্র যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ডের কাছে আমার অ্যাপিল নেই এরকম তো নয়। প্রত্যেকটা সহযোদ্ধার সাথে যে লড়াই লড়েছি আপনারা তার সাক্ষী থেকেছেন। আমি তাদের থেকে সেই পদ থেকে পদত্যাগ করেছি মানে তাদের সাথে আর আমার কোনো সম্পর্ক নেই, শুধু সাংগঠনিক সম্পর্ক ছিল এরকম তো নয়। তাদের সাথে আমার যোগাযোগ অত্যন্ত হৃদয়ের। তাহলে প্রত্যেকের সাথে আগের যেভাবে যোগাযোগ ছিল সেইভাবে যোগাযোগ রাখবো। সেই জায়গা থেকে তারা যদি মনে করে যে হ্যাঁ সাহায্য করবে, তাহলে সেই সাহায্য আমি নেব না কেন? না, এই সিদ্ধান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সেটা তো ফ্রন্টকে সিদ্ধান্ত নিতে হবে। ফ্রন্ট যদি সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিয়ে সেটা জানতে পারবো। সেটা আমাকে প্রশ্ন কেন করছে? না, এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে এই সিদ্ধান্ত আমি রেখেছি। না, আসপাট যে কথা বলেছে তার প্রতি আমি সমস্ত রকমের শ্রদ্ধা রেখেই বলছি যে আমি পরিষ্কারভাবে আমার পদত্যাগে জানিয়েছি যে কেন এটা বেআইনি এবং কেন এটা অগণতান্ত্রিক। তাহলে সেই জায়গা থেকে আমার অবস্থান আমি সম্পূর্ণরূপে পরিষ্কারভাবে স্পষ্ট করেছি। আমি বলেছি যে ট্রাস্টের যে ডিড আছে, নতুন যে কমিটি তৈরি হতে পারে, নতুন কমিটি তৈরি হোক, নতুন কমিটিকে ইম্পাওয়ার করা হোক, এটা তো আমারও মত ছিল। তাহলে দ্বিমতের জায়গা কোথায়? যেটা আগের দিনও বলেছি, আজকেও বলছি, সেটা হচ্ছে যে আমাদের যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টের যে ডিড, সেই ডিডের মধ্যে এই এক্সিকিউটিভ কমিটিকে ইনকর্পোরেট করা প্রয়োজন। যদি আমরা ইনকর্পোরেট না করি তাহলে সত্যিকারের তাকে এম্পাওয়ার করা হয় না। তাহলে এই জায়গাটা আইনি পরামর্শ নিয়ে, আইনি সহায়তা নিয়ে যা করণীয় সেটা করা উচিত বলে আমি মনে করি। দ্বিতীয়ত আমি যেটা মনে করি যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফান্ড অভয়ার ন্যায় বিচারের লড়াইয়ের জায়গা থেকে এই সংগঠন তৈরি হয়েছিল। তার মধ্যে আমিও ছিলাম তার পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে। তাহলে যে জায়গাটা বলার, যদি আমাদেরকে কোনো প্রতিনিধিত্ব করতে হয় বা প্রতিনিধির জায়গা তৈরি করতে হয়, তাহলে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে অভয়ার ন্যায় বিচারের জন্য যে সমস্ত জুনিয়র ডাক্তাররা সারা পশ্চিমবাংলা জুড়ে আন্দোলন করেছেন, অভয়ার ন্যায় বিচার চেয়েছেন, তাদের প্রত্যেকের মতামত নেওয়া প্রয়োজন। কলেজে কলেজে যে আরডিএগুলো তৈরি হয়েছে তাদের মতামত নেওয়া প্রয়োজন। সেই মতামতের বেসিসে যে কোনো সংগঠন বা যে কোনো এক্সিকিউটিভ কমিটি তৈরি হতে পারে। এই দুটো জায়গা আমি পরিষ্কারভাবে রেখেছিলাম। এই জায়গা দুটোতে যেহেতু তারা দ্বিমত পোষণ করে এবং পোষণ করার পর তারা যখন নতুন এক্সিকিউটিভ কমিটি তৈরি করে, সেই জায়গা থেকে আমার পদত্যাগ করে বেরিয়ে আসা। তাহলে পদত্যাগের কারণ এই দুটো। পদত্যাগের কারণ আশফাকুল্লাহর সাথে আমার যে যোগাযোগ বা সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত আত্মিক। তাহলে অত্যন্ত আত্মিক, অত্যন্ত হৃদয়ের। তাদের সাথে একসাথে লড়াই করেছে। তাহলে কখনোই তাদের সাথে আমার ব্যক্তিগত কোনো ক্ষোভ, আক্রোশ বা আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়ার জায়গা